ক্লাস 11 এর স্ট্রাকচার অফ অ্যাটম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমাদের ক্লাস 11 এর কেমিস্ট্রিতে যে বেসিক যে কয়েকটা চ্যাপ্টার আমাকে ভালোভাবে জানতেই হবে, আমরা সবই পড়ব, কিন্তু যেগুলো খুব ভালোভাবে না জানলে বা যেগুলো তো ফাঁকিয়ে দিলে তোমার কেমিস্ট্রি প্রায় শেখাই হবে না, অ্যাটমিক স্ট্রাকচারটা তারই একটা পার্ট। আমরা কেমিস্ট্রি পড়বো, আমরা কেমিস্ট্রি অফ এলিমেন্টস পড়বো, তাই না? তাহলে এলিমেন্ট বা যাদের নিয়ে আমরা পড়াশোনা করব তারা যেভাবে তৈরি হয়েছে বা তাদের যে ব্যাকবোনটা কি সেটা সম্বন্ধে যদি আমাদের আইডিয়া পরিষ্কার না থাকে তাহলে আমরা কি করে পড়ব? অ্যাটমিক স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। নিউমেরিক্যালস কোয়েশ্চেনের জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমনই বিভিন্ন থিওরিটিক্যাল কোয়েশ্চেনের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর অ্যাটমিক স্ট্রাকচার যদি ভালো করে না শেখা হয় তুমি কিন্তু এর পরবর্তী চ্যাপ্টারগুলো ভালোভাবে শিখতে পারবে না। সুতরাং উইথ গ্রেট ইন্টারেস্ট খুব ভালোভাবে তোমাকে চ্যাপ্টারটা বুঝতে হবে। আমি আমার মতো করে সাধ্য মতো চেষ্টা করব তোমরা যাতে ব্যাপারটা বুঝতে পারো। তো অ্যাটমিক স্ট্রাকচারে, আচ্ছা অ্যাটমিক স্ট্রাকচার শুরু করার আগে বলে দিই, তোমাদের প্রত্যেক দিনের ক্লাসে যেরকমভাবে যতগুলো লেকচার হয়, যতটা আমাদের পড়ানো থাকে ততগুলো ভিডিওই একদিনে বা একটা ক্লাসের আগে আপলোডেড থাকবে। ছোট ছোট ভিডিওতে ভাগ করে আমরা একাধিক ভিডিও আপলোড করব। অ্যাপটা ওপেন করার পর একদিনে তুমি যতগুলো ভিডিও পরপর দেখতে পাবে লিস্টে আছে, তোমাকে ততগুলো ভিডিওই দেখতে হবে, বিকজ ততগুলো ভিডিওই একটা ক্লাসের জন্য রেডি করা হয়েছে। পরের দিন যখন যাবে তুমি দেখবে এই ভিডিওগুলো পরের সপ্তাহে, এই ভিডিওগুলো তুমি আর দেখতে পাবে না। পরের সপ্তাহে তুমি যখন আবার অ্যাপটা ওপেন করবে তখন দেখবে তোমার কাছে নিউ সেট অফ ভিডিও চলে এসছে, সেগুলো তোমার সেই ক্লাসের ভিডিও। বোঝাতে পারলাম আমি কি বললাম? তাহলে প্রত্যেক সপ্তাহের ভিডিও প্রত্যেক সপ্তাহে দেখে তোমায় কমপ্লিট করতে হবে, বিকজ এই ভিডিওগুলো নেক্সট উইকে আর অ্যাভেলেবেল থাকবে না। তো যাই হোক, আমরা যেটা পড়ছিলাম, আমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়ব। তাহলে অ্যাটমিক স্ট্রাকচারটা পড়তে গেলে আমাকে তার কিছু হিস্ট্রি জানতে হবে, কিছু ডেভেলপমেন্ট জানতে হবে। তোমরা ক্লাস 10-এ বা ক্লাস 9-এ অ্যাটমিক স্ট্রাকচার সম্বন্ধে পড়েছো, অনেক কথা জেনেছো। তো আমরা সেই পার্ট থেকে বেরিয়ে আমরা একটু ডেপথে যাব। তো এই লেকচারটাতে, এই ভিডিও ক্লিপটাতে শুধুমাত্র ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করছি আমি। পরের ভিডিও ক্লিপে থাকবে রাদারফোর্ডস থিওরি, তারপরের ভিডিওটা থাকবে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস, তারপরে থাকবে প্ল্যাঙ্কস থিওরি, আর তারপরে যাব আমরা বোরস থিওরিতে যাব। এভাবে আমরা এগোতে থাকবো আস্তে আস্তে, ঠিক আছে? তো দেখা যাক ডেভেলপমেন্ট অফ অ্যাটমিক স্ট্রাকচার কি বলছে। চ্যাপ্টার 2 লেকচার 1 এটা। তো বলছে দেখো, অ্যাটম কথাটা প্রথম একটা গ্রিক ওয়ার্ড। অ্যাটম এই কথাটা একটা গ্রিক ওয়ার্ড, একটা গ্রিক শব্দ। এই গ্রিক শব্দটার মানে হচ্ছে ইনডিভাইসেবল, অর্থাৎ যাকে ব্রেক করা যায় না, যাকে ভাঙা যায় না, সেটাকে বলা হয় ইনডিভাইসেবল। এবং একটা আইডিয়া, কি আইডিয়া? যে সমস্ত ম্যাটারই ছোট ছোট পার্টিকেল নিয়ে তৈরি হয়, ছোট ছোট কণা দিয়ে তৈরি হয়। এই আইডিয়াটার প্রথম যারা দিয়েছিল তারা হচ্ছে গ্রিক অ্যান্ড ইন্ডিয়ান ফিলোসফার। তো এই জন্য বলা হচ্ছে দেখো, the idea all matter consists of extremely small particle belongs to Greek and Indian philosopher. Greek and Indian philosopherরা এই আইডিয়াটা দিয়েছিল, হয়েছে? তো যাই হোক, এই আইডিয়াটা দিয়েছিল মাত্র, বাট সেটার কোনো ফুটপ্রিন্ট বা স্ট্রং ব্যাকগ্রাউন্ড পাওয়া যাচ্ছিল না। সেই আইডিয়াটার কোনো স্ট্রং গ্রাউন্ড তৈরি হচ্ছিল না। তাদের এই আইডিয়াটা স্ট্রং গ্রাউন্ড পেল কখন? যখন জন ডাল্টন তার বিখ্যাত অ্যাটমিক থিওরি প্রবর্তন করলেন। কোন সময়? 1803 থেকে 1808। 1803 থেকে 1808 এই সময়টা জন ডাল্টন তার অ্যাটমিক থিওরি প্রকাশ করলেন। জন ডাল্টনের অ্যাটমিক থিওরি তোমাদেরকে বলেছি, আমি বিভিন্নভাবে বলে দিয়েছি। তার ড্রব্যাকসগুলো তোমাদের আমি বলেছি। আমি এখন খুব ডিটেলে ওই পার্টটাতে যাব না, এই লেকচারটা খুব স্মল করব, বিকজ এই পার্টটা আমরা আগে ডিসকাস করে নিয়েছি এবং তোমরা এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড বা এটার সঙ্গে তোমরা অ্যাকাস্টমড আগে পড়েছো, নিচু ক্লাসগুলোতে পড়ে এসছো। তো আমি এখন খুব ডিটেলে যাচ্ছি না ওই জায়গাটাতে। তো যাই হোক, জন ডাল্টনস অ্যাটমিক থিওরি 1803 থেকে 1808। তার কিছু লিমিটেশনসও ছিল, কিছু সাকসেস পয়েন্টও ছিল। সাকসেস পয়েন্ট কি ছিল? বিভিন্ন থিওরিজ, যেমন লস অফ কেমিক্যাল কম্বিনেশন, এগুলোকে জন ডাল্টন এক্সপ্লেন করতে পেরেছিল। তেমনই ডাল্টনের থিওরি এক্সপ্লেন করতে পারেনি কি, যে একটা অ্যাটমের বা একটা এলিমেন্টের যে ডিফারেন্ট মাস হতে পারে, একটা আইসোটোপের ডিফারেন্ট মাস কেন হতে পারে। অ্যাকর্ডিং টু জন ডাল্টন যে কি হতে পারে, সেম এলিমেন্টের অ্যাটমসগুলোর মাস সেম হবে,
তাই না? বাট তোমরা জানো ভালো করে, এখন জেনে গেছো যে হাইড্রোজেনের 3টে আইসোটোপ, অ্যাকর্ডিং টু জন ডাল্টন কি হবে, একই এলিমেন্টের ডিফারেন্ট অ্যাটমের যেখান থেকে নাও না কেন সব মাস সেম হবে। বাট তোমরা আইসোটোপ সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে এবং তোমরা জানো যে হাইড্রোজেনের 3টে আইসোটোপ 1H1, 1H2, 1H3, 3টে আইসোটোপের কিন্তু মাস সেম নয়, যদিও এলিমেন্টটা সেম। তাহলে ডাল্টনের থিওরিটা এখানে কিছু লিমিটেশনস আছে। ডাল্টন বলেছিল যে কোনো এলিমেন্টকে আমরা ক্রিয়েট করতে পারবো না, ডিস্ট্রয় করতে পারবো না। বাট ইউ নো অ্যাবাউট নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশনে কি করতে পারি, আমরা নতুন অ্যাটম জেনারেট করতে পারি। নিউক্লিয়ার ফিশনে কি করতে পারি, আমরা অ্যাটম ভাঙতে পারি। অ্যাটম ভাঙে না বলেছিল। রেডিও অ্যাক্টিভিটি তোমরা জানো, রেডিও অ্যাক্টিভিটিতে কি হয়, অ্যাটমগুলো নিজে নিজে ভেঙে যায়। তো এগুলো তোমাদের জানা আছে, আইডিয়াগুলো তোমাদের কাছে রয়েছে। আর কি বলেছিল যে অ্যাটম নিট, ওর মধ্যে কোনো ভ্যাকেন্ট স্পেস নেই বা কোনো হলো স্পেস নেই, এটা তোমরা জানো। বাট এটাও তোমরা পরবর্তীকালে পড়তে পড়তে শিখেছো, যখন ডিসকভারি অফ ইলেকট্রন এলো, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারিদিকে ঘুরছে, এটা যখন ডিসকভার হলো তখন এটা বোঝা গেল ব্যাপারটা যে অ্যাটমের মধ্যে ফাঁকা জায়গা না থাকলে সেটা হতে পারে না। রাদারফোর্ড এক্সপেরিমেন্ট সেটাকে প্রমাণ করে দিয়েছিল যে অ্যাটমের মধ্যে অনেক হলো স্পেস আছে। হোয়াট এভার, ডাল্টনস থিওরিটা বিভিন্ন ব্যাকলগ ছিল, সেই জন্য ওটাকে অবসোলেট করে দেওয়া হলো পরের দিকে। ঠিক একই সময় একাধিক সায়েন্টিস্ট একই রকম কাজকর্ম কিন্তু করছিলেন। কিরকম কাজকর্ম করছিলেন তারা? এন্ড অফ 19th সেঞ্চুরি, 19 শতকের শেষ দিকে এই আইডিয়াটা পরিষ্কার হয়ে গেল সবার কাছে যে অ্যাটম যে একটাই ছোট পার্টিকেল, মানে একটা ম্যাটারের যে সব থেকে স্মলেস্ট পার্টিকেল সেটা অ্যাটম, তা কিন্তু নয়। অ্যাটমকে ভাঙলেও কিন্তু একাধিক সাব অ্যাটমিক পার্টিকেল কিন্তু পাওয়া যায়। এই আইডিয়াটা কিন্তু খুব ক্লিয়ার হয়ে গেল অ্যাট দ্য এন্ড অফ 19th সেঞ্চুরি। ঠিক সেই সময় দেখো আরো কিছু সায়েন্টিস্টের কিছু কাজকর্ম বলি, এটা মুছি। আরো কিছু সায়েন্টিস্টের কাজকর্ম তোমাকে আমি বলছি। ডেভি, এর কাজের সময়টা হচ্ছে 1807 থেকে 1808। ডেভি কি করলো, তোমার 5খানা অ্যাটমকে আইসোলেট করলো। ডেভি কি করলো, 5 অ্যাটমকে ডেভি আইসোলেট করলো। কিভাবে, কি অ্যাটম আইসোলেট করলো? ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, এই ধরনের বেশ কিছু পার্টিকেলকে কিন্তু ও আইসোলেট করলো ডেভি। এবং কিভাবে আইসোলেট করলো? বাই ইলেকট্রিসিটির মাধ্যমে ওটা সেট অফ একটা এক্সপেরিমেন্টাল সেট আপ বানালো সেখানে। এবং সে বললো অ্যাটমের সাথে ইলেকট্রিসিটির কিছু একটা রিলেশন আছে, না হলে অ্যাটমকে এভাবে আইসোলেট করা যেত না। তারপরে মাইকেল ফ্যারাডের ওয়ার্ক, মাইকেল ফ্যারাডের কিছু কাজকর্ম তারপরে, সেটাও কিন্তু প্রমাণ করে দিল যে অ্যাটমের সাথে ইলেকট্রিসিটির কিছু একটা রিলেশন আছে। মানে ইলেকট্রনের কনসেপ্টটা ধীরে ধীরে আসছে অ্যাকচুয়ালি। তারপরে আরো একজন সায়েন্টিস্ট স্টোনি, আরো ডেভির পরে মাইকেল ফ্যারাডে এলো, ফ্যারাডের পরে আছে স্টোনি, সায়েন্টিস্ট স্টোনি। ফ্যারাডের টাইমটা কোন সময়কার? মাইকেল ফ্যারাডে 1833 এই সময়, আর 1833 এই সময়টাতেই, এই একই সময়ে স্টোনি এলো। স্টোনি এসে ইলেকট্রনের কথা বললো, মানে ইলেকট্রনটা ডিসকভার হচ্ছে পরে, ইলেকট্রনের কথাটা বললো এবং বললো ইলেকট্রন কথার একটা মানে আছে। ইলেকট্রন ইজ এ গ্রিক ওয়ার্ড মিনিং another material which becomes electrically charged when rubbed with wool or silk. ইলেকট্রন মানে কি বললো? যে একটা ম্যাটেরিয়াল যাকে উল বা সিল্ক দিয়ে আমরা যদি রাব করি তার মধ্যে ইলেকট্রিসিটি জেনারেট করবে। ইলেকট্রনটার মানে হচ্ছে এটা। হোয়াট এভার, যাই হোক, আমি যেটা বলতে চাইছি অ্যাকচুয়ালি, ডেভি বলো, ফ্যারাডে বলো, স্টোনি বলো, সবাই পরপর যা কাজগুলো করছেন, যে এক্সপেরিমেন্টগুলো করছেন, সেই এক্সপেরিমেন্ট থেকে এই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে যে অ্যাটম ব্যাপারটা যতটা সিম্পল ভাবছিলাম ততটা সিম্পল নয়। অ্যাটমের ভিতরে অনেক কিছু আছে, যার জন্য ইলেকট্রিসিটি দ্বারা ওরা যে কাজকর্মগুলো করছে, ডেভি বলো, ফ্যারাডে বলো, স্টোনি বলো, সবগুলো কিন্তু ডিফারেন্ট রেজাল্ট পাওয়া যাচ্ছে এবং সবগুলোকে অ্যাকুমুলেট করলে স্ট্রাকচারের কমপ্লেক্সিটি বাড়ছে, আরো কমপ্লেক্স হয়ে গেল। কখন আরো কিছু এক্সপেরিমেন্ট, আরো কিছু ডিসকভারি হলো, তখন ব্যাপারটা আরো বেশি কমপ্লেক্স হলো। কি ডিসকভারি হলো পরে?
ডিসকভারি অফ ক্যাথোড রে, ক্যাথোড রে ডিসকভারি হলো। নেক্সট পজিটিভ রে, এক্স রে, তারপরে এলো রেডিও অ্যাক্টিভিটি, isotope, Moses experiment, isotopes and isobaric discovery। এই যে ব্যাপারগুলো, মানে আমি যেটা বলতে চাইছি যে অ্যাটমকে যে যতটা সিম্পল বলা হচ্ছিল সেটা যে সিম্পল নয়, সেটা যে কমপ্লিকেটেড, পরপর পরপর এক্সপেরিমেন্ট দ্বারা সেগুলো কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ক্যাথোড রে জানো, ক্যাথোড রে এক্সপেরিমেন্ট করেছিল উইলিয়াম ক্রুকস, করেছিল একটা খুব তোমার কাঁচের টিউবের মধ্যে 0.01 মিলিমিটার চাপের মধ্যে নিয়ে কাজ করেছিল, প্রচন্ড কম চাপে ক্যাথোড রে প্রথম ডিসকভারি করেছিল ওখানে। তো ক্যাথোড রে একটা অ্যাটম থেকে বেরিয়ে আসছে কেন, কিভাবে তৈরি হচ্ছে, তাহলে অ্যাটমের স্ট্রাকচারটা কি এমন যেখান থেকে ক্যাথোড রে তৈরি করা যেতে পারে। তারপরে পজিটিভ রে, এক্স রে, রেডিও অ্যাক্টিভিটি মানে অ্যাটম ভেঙে যাওয়া, নিউক্লিয়াস থেকে নতুন নতুন রে, আলফা বিটা গামা রে বেরোনো, তাই না? তাহলে অ্যাটমের ভিতরে নিউক্লিয়াসের মাঝখানে কি আছে যে কারণে এই ঘটনাগুলো দেখা যাচ্ছে। আইসোটোপগুলোর মাস আলাদা হচ্ছে, বাট প্রপার্টি সেম কেন হচ্ছে? আইসোটোপগুলোর প্রপার্টি সেম, মাসগুলো আলাদা, হোয়াটএভার। তো এই যে জিনিসগুলো হচ্ছে আস্তে আস্তে, এগুলো সায়েন্টিস্টদেরকে এটা বোঝাচ্ছে যে অ্যাটমকে যত সিম্পল ভাবা হচ্ছিল তত সিম্পল নয়, এর জন্য মডিফাইড কোনো থিওরি দরকার। অ্যাটমিক স্ট্রাকচারকে যেভাবে ডাল্টন এক্সপ্লেন করতে চেয়েছিল, বা ডাল্টনের আগেকার সায়েন্টিস্ট বা গ্রিক ফিলোসফার বা তোমার ইন্ডিয়ান ফিলোসফাররা যেভাবে বলতে চেয়েছিল, ঠিক সেরকম ব্যাপারটা কিন্তু নয়। তো যাই হোক, আমি এই ব্যাপারটা নিয়ে খুব বেশি লংগেট করছি না, জাস্ট একটা ব্রিফ বলছি, বিকজ আমি এগুলো আগে ডিসকাস করেছি, সেই কারণে খুব বেশি বলতে চাইছি না এই মুহূর্তে এখানটাতে। তো যাই হোক, এক্সপেরিমেন্টগুলো পর এভাবে অ্যাটমিক স্ট্রাকচারটা একদিনে ডেভেলপ হয়নি, একদিনে দাঁড়ায়নি। প্রায় 100 বছর ধরে বিভিন্ন সায়েন্টিস্টের, বিভিন্ন দেশের বিভিন্ন সায়েন্টিস্টের কন্ট্রিবিউশন এখানে রয়েছে, অল্প অল্প, কারো বড় কারো ছোট, বিভিন্ন কন্ট্রিবিউশন আজকের মডেল অ্যাটমিক থিওরি দাঁড় করিয়েছে। প্রথম একটা মডেল আকারে প্রকাশ করে তিনি হচ্ছেন জে থমসন। থমসনের বলা হয় পাম্প পুডিং মডেল। পাম্প পুডিং মডেলও তোমাদেরকে আমি আগে বলেছি, ভয়েসের মাধ্যমে বলে দিয়েছিলাম। থমসনস পাম্প পুডিং মডেল, থমসনস পাম্প পুডিং মডেলটাতেও সেটাতেও অনেক লিমিটেশন ছিল, তারপরে চলে এলো রাদারফোর্ড থিওরি। তাহলে এই লেকচারটাতে আমরা থমসনস পাম্প পুডিং মডেলটা একটুখানি বলছি, বলে পরের যে লেকচারটা দেবো সেই লেকচারটাতে থাকবে রাদারফোর্ড থিওরি অ্যান্ড ইটস লিমিটেশন। তাহলে এখানে থমসনস পাম্প পুডিং মডেলটা একটুখানি বলে দিই সামান্য, ডিসকভারি পার্টের মধ্যে, এই লেকচারটার মধ্যে আমি ওটা রাখছি। তাহলে থমসনস পাম্প পুডিং মডেলে কি বললো, যখন এই যে ক্যাথোড রে, এক্স রে, গামা রে, এইভাবে করতে করতে যখন, আর এর মাঝখানে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সব ডিসকভারি হয়ে গেছে। যখন ডিসকভারিগুলো হয়ে গেল, এখন তো সব তো বোঝা গেল যে অ্যাটমের মধ্যে অনেকগুলো ছোট ছোট পার্টিকেল আছে, আরো অনেক বেশি পার্টিকেল আছে, সাব অ্যাটমিক পার্টিকেল বলা হয়। কিন্তু তারা আছে কিভাবে, তারা কে কোথায় রয়েছে? আমি তো বুঝলাম একটা ঘরের মধ্যে অনেকগুলো লোক থাকে, কিন্তু কোন লোকটা কোথায় থাকে, তার কি রোল, সেটা কি করে বুঝবো? তার জন্য তো মডেল দিতে হবে একটা। তো অ্যাটমিক পার্টিকেল, সাব অ্যাটমিক পার্টিকেল ডিসকভার হয়ে গেছে, বাট কোন পার্টিকেল কোথায় থাকে, তার কি রোল, সে কি করে, সেগুলো তো জানি না আমরা। তো সেগুলো সম্বন্ধে প্রথম একটা আউটলুক দেওয়ার চেষ্টা করেন হচ্ছেন থমসন, সেটাকে থমসনস পাম্প পুডিং মডেল বলে। থমসন বললো একটা স্ফিয়ার মনে করো, বলছে যে অ্যাটমটা হচ্ছে একটা পজিটিভ স্ফিয়ার নাকি, পজিটিভ স্ফিয়ার। তখন থমসনকে প্রশ্ন করা হলো, আচ্ছা অ্যাটম যদি পজিটিভ স্ফিয়ার বলছো, কিন্তু অ্যাটম তো নিউট্রাল, আমরা জানি কোনো সোডিয়ামের চার্জ লাগে, সোডিয়ামের হাত দিয়ে শক লাগে না, তাই না? তাহলে অ্যাটম তো নিউট্রাল আমরা জানি, কোনো অ্যাটমের তো চার্জ তো আমরা দেখিনি। তখন থমসন ওটাকে কাউন্টার ব্যালেন্স কিভাবে করছে, তিনি বলছেন না আমি তো সেটা বলিনি, আমি বলছি পজিটিভ স্ফিয়ার, তারপরে আমি শেষ করিনি কথা। আমার কথা হচ্ছে ওই পজিটিভ স্ফিয়ারের উপরে ইলেকট্রনগুলো ছড়ানো আছে, ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, ওই পজিটিভ স্ফিয়ারের উপরে ইলেকট্রন ছড়ানো আছে নাকি, এটা হচ্ছে দেখো থমসনের থিওরি। এবং দেখো পজিটিভ আর নেগেটিভের মধ্যে নাকি রিপালশন, পজিটিভ এবং নেগেটিভ একে অপরকে তোমার চার্জটা কি করবে, একে অপরকে নালিফাই করে দেওয়ার জন্য এটা নাকি নিউট্রাল হয়ে যায়। মানে বুঝতেই পারছো কতটা মানে
কি বলবো, কতটা হালকা টাইপের একটা মডেল, একটা অ্যাটমিক থিওরির একজন সায়েন্টিস্ট প্রপোজ করছে, একটা কিরকম টাইপের একটা মডেল দিয়ে দেবে, তোমরাও বলতে পারবে এরকম ব্যাপার, তাই না? বাট এবার মানে কিরকম পাম্প পুডিং মডেল কেন বলছি বলো তো? ওই তোমরা কেক দেখেছো, গোলাকার কেক, ওই কেকের ভিতরে বিভিন্ন কিশমিশ কাজু বাদাম সব ছড়ানো থাকে। তো বলছে ওই কেকটা নাকি হচ্ছে তোমার পজিটিভ চার্জ, আর কিশমিশ কাজু বাদাম ওই যেগুলো ছড়ানো আছে সেগুলো নাকি ইলেকট্রন। এবং যেহেতু পজিটিভ চার্জের উপরে নেগেটিভ ইলেকট্রন ছড়ানো আছে, তাহলে পজিটিভ আর নেগেটিভ একে অপরকে ক্যান্সেল আউট করবে এবং সেটা নাকি নিউট্রাল হয়ে যাবে। তো এটা নাকি অ্যাটমের মডেল। ভাবো কিরকম মডেল। যাই হোক, এরপরে যিনি একদম পুরো মানে নাড়িয়ে দেওয়ার মতো একটা থিওরি দিলেন, তিনি কে? অবশ্যই রাদারফোর্ড এবং তার কোওয়ার্কার। তো রাদারফোর্ড এবং কোওয়ার্কারের যদি কাজটা জানতে হয়, পরের লেকচারটা দেখতেই হবে অবশ্যই। এই লেকচারটাকে এখানে এন্ড করছি, কেমন? চলো।